একটা দেশে, গণতান্ত্রিক দেশে, যে গণতন্ত্র অনুপস্থিত ছিল বলেই কিন্তু এত আত্মহতি, এত আন্দোলন, এত কিছু, সেই গণতন্ত্রটা ফিরে পাওয়ার জন্যই কিন্তু আজকে 18 বছর 17 বছর আমরা মাঠে আছি। এবং সবশেষে আমাদের সন্তানরা সামনে থেকে, সামনের সারিতে জীবনকে হাতে নিয়ে তারা আমাদেরকে অগ্রসর করে দিয়েছে, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। কিন্তু সেই গণতন্ত্রের জন্য যে লড়াই হয়েছে, সেটার জন্য যৌক্তিক সময় নির্বাচন হবে, এটাই তো স্বাভাবিক। এবং নির্বাচন সংস্কারটা কিন্তু নির্বাচনে, আমার ভোটটা আমি দিব, যাকে খুশি তাকে দেব, এই যাকে খুশি তাকে দেওয়ার জন্যই কিন্তু আমার কণ্ঠ, স্বাধীনতা পাওয়ার জন্যই কিন্তু আমার এত আন্দোলন, এত এত ত্যাগ, এত তিতিক্ষা। সেই জায়গায় বিএনপির দেরি করে হলে কি হবে, কাছে হলে কি হবে, দেরি করে হলে তার মানে কি বুঝাতে চাচ্ছেন আমি শিওর না। কারণ বিএনপির এত 16 বছর 18 বছরের এত অত্যাচারে বিএনপির কর্মী কমে নাই, বরং বেড়েছে। তো আর 1 বছর 2 বছর 3 বছর 4 বছর ধরেন, আরো 5 বছর, আরো 7 বছর, কমাতো কথা না। কারণ বিএনপি এমন কোনো খারাপ কাজ করে নাই যে কমবে। সেইখানে আপনারা যেটা ভাবছেন, যদি এমন হয় যে অন্য কোনো দল বানানো, যে দলে অনেকেই আশা করে চলে যাবে, আপনারা ইতিমধ্যে দেখেছেন বিএনপির অনেকেই চলে গেছে একজন একজন করে, বা যেতে বাধ্য করেছে আওয়ামী লীগ, সেই সময়কার মাফিয়া দল। কিন্তু সে একজনই গিয়েছে, তার সাথে আর কেউ যায় নাই। ওই যে পুলিশ যেমন বলেছেন না, যে একটা মাদি একটাই মরে আর বাকিগুলা তো যায় না, ঠিক বিএনপির ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য, যে একটাকে টানি একটাই যায়, বাকিগুলা তো যায় না। সারাদিন যাকে নেতা মনে করে পিছনে লাখো লাখো কর্মী থাকে, নেতাটা চলে গেলে কর্মীরা কিন্তু ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, তারা বিএনপির ঘরে, বিএনপির ছাতা নিচেই আসে। আমার একটা সংগঠন, বামরা সংগঠন, সবাই ডানরা সংগঠন, আমি সংগঠন ছোট করছি না, কিন্তু ওনারা হঠাৎ করে যা মই কি হনুরের মতো কথা বলা শুরু করেছে। বিএনপি কিন্তু বরং ওই যে বলে না, যে গাছ যত ফল দান করে সে গাছ তত নুয়ে থাকে, বিএনপি কিন্তু নুয়ে থাকার মতো বিএনপি নেতারা কথা বলছে এবং অ্যাকশনে যাচ্ছে। আমি শুধু এইটুকু বললাম। আর জামাত যেভাবে কথা বলছে, জামাত দেরি করে নির্বাচন চায় কেন জানেন? জামাত মনে করে যে তারা দেরি করে গেলে তাদের লাভ হবে, তারা ক্ষমতায় যাবে। আমি আপনাকে একটা প্রমাণ দিই। আমার একটা দুঃসম্পর্কের আত্মীয় জামাতের ছাত্র শিবির করত, তাকে একদিন সে কলেজে ইলেকশনে দাঁড়িয়েছে, আমি বললাম ভোট কয়টা পাবি? আমাকে বললো যে আমি কয়টা পাবো জানি না, 357টা ভোট আমাদের, তার চেয়ে একটাও কম পাবো না। এবং ফলাফলে আমি দেখে অবাক হয়েছিলাম যে ও 357টা ভোটই পেয়েছিল, 358টাও পায় নাই, আবার ওর চেয়ে একটা কমও পায় নাই। এটা হচ্ছে জামাত। তো জামাত যখন তারা মনে করছে যে 5 বছর নিলে বোধহয় তারা দেশি বিদেশি অনেকের সহযোগিতায় আসতে পারবে, আমি এটা মনে করি না। এবং তারা যেটা বলছে, বিএনপি ওই ধরনের কথা বলবে না তাদের সাথে। বিএনপি তাদের সাথে যুগপৎ আন্দোলন করেছে, তারা যতবার ইলেকশনে দাঁড়িয়েছে, বিএনপির যে ওই জায়গা থেকে ম্যান্ডেট দেওয়া হয় না বিএনপির নেতা কর্মীদেরকে, সেখানে বিএনপির একটা প্রচ্ছন্ন একটা ভোটে তারা পাশ করেছে। এবং ভবিষ্যতেও তারা 300 আসনেও যদি প্রার্থী দেয়, আমার মনে হয় না যে 300 আসনে একক প্রার্থী দিলে কোনো দল যদি তার পাশে না থাকে, তার পাশ করা টাফ হয়ে যাবে বাংলাদেশের প্রেক্ষাপটে। যে বললাম না আমি, যে গাছ বেশি ফল দেয় সে গাছ নিয়ে থাকে, বিএনপির অবস্থা সেই রকম। জামাত নিয়ে কথা বলার মতো বিএনপির এখনো সময় হয়নি, আমার নেতা এটা বলেনি। তবে আমি এটুকু বলবো, জামাত যে ভুলভাল কথাগুলো বলছেন, জামাতের কোনো ছোট কর্মীরা বলছেন না, বড় বড় নেতারা বলছেন। এবং জামাত যেভাবে রাজনীতি করছেন, জামাতের একটা সময় প্রয়োজন ছিল হয়তো বা, কারণ জামাত ওপেন রাজনীতি করতে পারে না, কিন্তু কাকের বাচ্চা, কোকিলের বাচ্চা কাকের ঘরে জন্ম দিয়ে মানুষ করবে, আমি বোধহয় রাজনীতি এত অপরাজনীতি দেখতে অভ্যস্ত না। আমার কাছে বেশ খারাপ লেগেছে জিনিসটা। এবং জামাত যখন সবসময় একটা কথা বলতেন যে কি একই জালিমের এপিটোপিট বলেছেন, যে কথাটা, এটা আমার কাছে ভীষণ খারাপ লেগেছে। কারণ দুঃখের দিনের সাথে কি সুখের দিনে মানুষ ভুলে যায় না, এখনো সুখটা ভালো করে দেখেই অভ্যস্ত না, সেখানে এই ধরনের কথা বলা। এই জন্যই বাংলাদেশটা একটা ব্যর্থ রাষ্ট্র হয়, কারণ আমরা কোনো স্বাধীনতাকে ধরে রাখতে জানি না, আমরা কোনো ভালো কাজকে ধরে রাখতে জানি না। আমি বলবো আপনার মাধ্যমে যে জামাতের যে নেতারা শুনছেন, তাদের মধ্যে যেন বোধোদয় হয় যে আমরা সবাই মিলেই কষ্ট পেয়েছি যার যার জায়গা থেকে। জামাতের যারা ফাঁসিতে ঝুলেছে, তাদের কিন্তু আত্মপক্ষ এইভাবে সমর্থনের সুযোগটা পায় নাই। কে কতটা অপরাধ করেছে, এটা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেলে আমরা চুলচেরা হিসাব করলে বলতে পারতাম। আমরা এই ধরনের কথা বলতে চাই না, তবে এইটুকু বলতে চাই যে জামাত যেন খুব হিসাব করে কথাটা বলে। কারণ বিএনপি এখনো সেই ওরকম কোনো পরিত্যক্ত দল না, বিএনপি এখনো পড়ে যায় নাই, বিএনপির এখনো সেই অবস্থা না। বিএনপির যদি এত খারাপ অবস্থা হতো, জামাত এত লম্বা সময় চেয়ে ইলেকশন চাইতো না। তো এই যে আমি আরো একটু বলতে চাই, অনেক বিদেশিরা জিও পলিটিক্সে ছোট ছোট
দেশগুলোকে, বড় বড় দেশটা বিভিন্নভাবে তাদেরকে নাচায় বা বিভিন্নভাবে চালনা করে, বা তারাই যেমন এর আগে সরকার, আওয়ামী লীগ সরকার কৃতদাসে রূপান্তরিত হয়েছিল আমাদের কোন একটা জিও পলিটিক্সের দেশের, আঙ্গুলি হেলনে নাচছে এবং এখনো তারা প্রায় তারা করছে, চেষ্টা করছে। এখনো কিন্তু আমাদের প্রবলেমগুলো এখনো শেষ হয় নাই। আমরা কিন্তু অন্ধকার থেকে অন্ধকারেই নিমজ্জিত আছি। আমার নেতা জনাব তারেক রহমান বলেছেন যে আমরা আগে বিরোধী দলে ছিলাম, এখনো বিরোধী দলে আছি। উনি আরো বলেছেন এই সরকারকে যে এই সরকারকে আমরা সবভাবে সহযোগিতা করতে চাই। এই সরকারের ব্যর্থতা এমন যদি হয় তাহলে এই সরকারের নিজের কারণে হবে, আমাদের জন্য না, এবং আমরা সহযোগিতা করতে চাই। তারা কিভাবে নিবে তারা কিন্তু খুলাসা করে নাই। কিন্তু এই খুলাসা না করে শুধু তারা খুলাসা করে নাই তাই না, তারা অনেক ক্ষেত্রে যাদেরকে সহযোগিতা করছে বা যাদের কথা শুনছে তারা কিন্তু এই ঘাটতি অবশ্যই সবাই, যাদের চোখ আছে, আপনি যেমন সচেতন নাগরিক অ্যাঙ্কারিং করেন, অবশ্যই আপনি সব খোঁজ রাখেন, যাদের চোখ আছে তারাই বুঝবে ঘাটতি কতটুকু আছে কতটুকু নাই। কিন্তু যাদের নিজের পায়ের নিচে মাটি নাই, তারা যদি অন্যের মাটিকে সরাতে যায় তাহলে কিন্তু তাদের সবার জন্য কিন্তু একটা এটা ভূমিকম্পের মতো অবস্থা হবে। আমি শুধুমাত্র আপনার মাধ্যমে এটুকুই বলতে চাই, বাংলাদেশে এত বছরের 15.5 বছরের মাফিয়া, 15.5 বছরের ফ্যাসিস্ট, তারা বিএনপির সঙ্গে পেরে ওঠে না। এত অত্যাচার, নির্যাতন, জুলুম করার পরেও, এত গুম খুম হামলা করার পরেও তো যাদের কেউই নাই, যারা অন্তর্বর্তীকালীন সরকার, যারা কি বলে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, যে নামে আমি ডাকি না কেন, তাদের তো অবশ্যই সহযোগিতার দরকার। আর রাজনীতিবিদরাই দেশ চালনা করবেন, এটাই স্বাভাবিক প্রত্যেকটা ক্ষেত্রে। আমি মনে করি যে রাজনীতিবিদদের কাছ থেকে পরামর্শ করা ওনাদের দরকার, কারণ ওনাদের অভিজ্ঞতার ভীষণ অভাব আছে। এবং যারা কোনোদিন এই দেশটা 55-54 বছরের দেশটা 54 বছরে যারা সরকারে থাকে না, চালায় নাই, তাদের কাছে বুদ্ধি নিতে গেলে তো ওরকম সমস্যার মধ্যেই তারা পড়বেন। কিন্তু এই জন্য যারা সরকারে ছিল অনেকদিন, চালিয়েছে, উন্নয়ন অনুন্নয়নের ভাগিদার, সফলতা ব্যর্থতার ভাগিদার, আমি বলবো না যে শুধু সফলই হয়েছে, সফল হলেই ব্যর্থ হতে হবে, কিন্তু যার কোনো অভিজ্ঞতাই নেই তার কাছ থেকে তো চাওয়ার কিছু নাই। কিন্তু প্ল্যাটফর্ম ছাড়া কোনো আস্তর করা কোনো ভূমি ছাড়া হঠাৎ করে আপনি ধান রোপণ করলেন আর ধান গাছ হয়ে ঝুগা ঝুগা ধান হলো, এটা কিন্তু না। তার আগে আপনার ওটাকে মই দিতে হবে, লাঙ্গল দিতে হবে, তারপরে নিড়াতে হবে, তারপরে নাচতে ধীরে সার দিতে হবে। এগুলো কারা দিয়েছে? ওরা আমাদের সন্তান, আমরা ওদের নিয়ে কথা বলতে চাই না, কিন্তু এটা ঠিক 17 বছর বিএনপির আন্দোলন, এটা ধারাবাহিকতা। এটা 15 দিনে 1 মাসে হঠাৎ করে বললেন হয়ে গেল। একটু যদি সবার সাথে সব ব্যাপারে কথা বলে নিয়ে কাজগুলি করতো, তাহলে আমার মনে হয় যে এখন যেমন আমি আপনাকে একটা সিম্পল কথা বলি, মনে করেন পুলিশের যে ঘটনাটা, এখনো পুলিশ কাজে যাচ্ছে না, এখনো পুলিশের চেন অফ কমান্ডটা ভাঙা। এখন জিলুর ভাই, কতগুলি পুলিশ আওয়ামী মাইন্ডেড বা কতজন বেনজির বা হারুন বা কতজন বিপ্লব আছেন, সবাই তো এরকম না। বিভিন্ন জায়গাতে থানাতে দেখা গেছে পুলিশকে জ্বালিয়ে মেরে ফেলা হচ্ছে। 400-500 পুলিশ বা কত পুলিশ মারা গিয়েছে আমি বলতে পারি না। এর মধ্যে ইনোসেন্ট পুলিশ আছে যারা শুধুমাত্র চাকরিতে ছিল। আপনি যদি কোনো কমিশন গঠন না করেন, আপনি যদি এদের পরিবারদেরকে আপনি যদি রিহ্যাবিলেট না করেন, আপনি যদি এদেরকে রেকগনাইজ না করেন, তাহলে সামনে মানুষ কেন পুলিশে চাকরি করবে? কেন পুলিশ তার দায়িত্ব করবে? একটা হাবিলদার, আপনি একটা অ্যাম্বাসির সামনে হয়তো দাঁড়িয়ে আছে, আপনি তাকে যদি দোষারোপ করছেন, তো পুলিশের যে স্টিগমাটা, পুলিশের যে একটা ট্যাবু, এই যে নামটা যে পুলিশ মানি, এটা হ্যাঁ, এটা সত্যি পুলিশ দৃশ্যমান সরকার ছিল বলে আমাদের একটা রোষ, আমাদের একটা ক্ষোভ পুলিশের উপরে ছিল। কিন্তু তার মানে এই পুলিশদেরকে ব্যালেন্স করা, পুলিশদেরকে আনা, কারণ পুলিশ জেগে থাকে, এই জন্যই তো আমরা ঘুমোতে পারি। তো এই যে ললেসনেসটা, এটা এখন যেটা সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই যে পুলিশ আইন শৃঙ্খলা পজিশনটা, এখান থেকে আপনি দেখেন, আপনি কিন্তু এই সরকারের তরফ থেকে তেমন কিছু দেখতে পাননি। তো এই জিনিসগুলি, এরকম আরো অনেক ব্যাপার আছে, যে গার্মেন্টসের যে জিনিসগুলি হচ্ছেন, ওনারা সব দাবি দাবা মেনে নিচ্ছেন। দিস ইজ নট দ্য ওয়ে। আমি মনে করি, এখানে আমি সবসময় বলতাম যে এই সরকার যদি পলিটিশিয়ান বা পলিটিক্যাল পার্টি বা সমাজে গ্রহণযোগ্য যারা, ওনাদের সাথে পর্দার আড়ালে হোক বা সম্মুখে হোক, সম্পর্কটা যদি আরো ডেভেলপ করতো, তাহলে আমার মনে হয় ওনাদের এই প্রসেসটা, এই কার্য সম্পন্ন করার প্রসেসটা আমার মনে হয় আরো অনেক ইজিয়ার হতো। এখন আমরা দেখছি গুলশান থানার ওসিকে দেয়া হয়েছে আপনার কেরানি, আপনার যাত্রাবাড়ি হত্যা মামলায়। তো এরকম করে যদি একটা ইনস্টিটিউশন বা আমলাদের প্রতিও যদি এই ধরনের একটা ভীতি হয়, তাহলে তো কান্ট্রি উইল স্টপ ফাংশনিং।